নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং হিস্ট্রিতে এমএ করছেন, তাদের জন্য আমি PGHI পেপার 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সহ সাজেশন তৈরি করে দিলাম, দেখে নিন। প্রথমে আসছি 18 এবং 12 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। আপনারা জানেন যে আপনাদের 18 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় 2টি এবং প্রশ্ন আসে 4টি। 12 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় আপনাদের 3টি, প্রশ্ন আসে 6টি এবং 7 নম্বরের প্রশ্নের উত্তর আপনাদের লিখতে হয় 4টি, প্রশ্ন আসে 8টি। এবার 12 ও 18 নম্বরের ক্ষেত্রে কোন প্রশ্নগুলি বিশেষ গুরুত্বপূর্ণ দেখে নিন, কিন্তু তার আগে আপনাদের বলবো ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আমি এই প্রশ্নগুলির মধ্যে থেকেও কি করে আরও কম সংখ্যক প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়েও বলবো। প্রথম প্রশ্ন রয়েছে, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করুন। এ ব্যবস্থা কিভাবে মুঘল শাসনকে সংহত করেছিল? এই প্রশ্নটি নিচে উল্লিখিত সালগুলিতে প্রত্যেকবার হয় 18 নম্বরের ক্ষেত্রে এসেছে, নয় 12 নম্বরের ক্ষেত্রে এসেছে। একইভাবে পরের প্রশ্নটি, আকবরের রাজপুত নীতি সম্পর্কে লিখুন। সর্বভারতীয় মুঘল সাম্রাজ্য গঠনে আকবরের রাজপুত নীতি কিভাবে সহায়ক হয়েছিল আলোচনা করুন। এই প্রশ্নটিও এই যে সালগুলি তাতে হয় 18তে, নয় 12তে এসেছে। এবার যদি প্রশ্ন আসে যে আকবরের সাম্রাজ্য বিস্তার নীতিটি লিখুন, তাহলেও কিন্তু আপনারা আকবরের রাজপুত নীতিকে অবলম্বন করে অনেকটা প্রশ্নের উত্তর লিখে দিতে পারবেন, তার সাথে আরও কিছু অ্যাড করবেন। তাহলে পড়ার যে পরিমাণ সেটা কিন্তু কমে গেল। একটা প্রশ্নের মধ্যে দিয়ে 2টো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন। পরের প্রশ্ন, আকবরের ধর্মীয় নীতির মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন? এই প্রশ্নটি 2019, 15, 17, 13তে, 18 অথবা 12তে এসেছে। এর সাথেই পড়ে রাখবেন সুল ই কুল। 18, 16, 8, 7-এ এই প্রশ্নটি এসেছে, 18 অথবা 7-এ। এরপর রয়েছে শাহজাহান। শাহজাহান থেকে 2টি প্রশ্ন বিশেষ গুরুত্বপূর্ণ, তা হলো শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করুন। এতে ঔরঙ্গজেবের সাফল্যের কারণগুলি লিখুন, অথবা প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, মুঘল ইতিহাসে উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা সম্পর্কে লিখুন। প্রশ্নটি নিম্নোক্ত সালগুলিতে 18 নম্বর এসেছে অথবা 7-এ এসেছে, তবে 18 নম্বরের ক্ষেত্রেই বেশি এসেছে, তাই আমি 18 বা 12-র যে প্রশ্ন তাতে এই প্রশ্নটি দিয়েছি। এরপরের প্রশ্ন দেখুন, শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ বা স্বর্ণযুগ ব্যাখ্যা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, শাহজাহানের রাজত্বকালের গুরুত্ব লিখুন। নিম্নোক্ত সালগুলিতে 18, নয় 12তে প্রশ্নটি এসেছে, তবে 18তেই সম্ভাবনা বেশি। এর পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস রচনা সম্পর্কে লিখুন, অথবা নাদির শাহের আক্রমণের অভিঘাত সহ মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কে লিখুন। প্রশ্নটির প্রথম পার্টটি কোন সালে এসেছিল বা কোন সালগুলিতে এসেছিল উল্লেখ করে দিয়েছি। পরে যে নাদির শাহের আক্রমণ সেটি বহুবার এসেছে এবং সালগুলি আমি উল্লেখ করে দিয়েছি, দেখুন। মুঘল সাম্রাজ্যের পতন, এই প্রশ্নটিকে কেন্দ্র করে কিন্তু আরও বিভিন্ন রকম প্রশ্ন দিতে পারে, কিন্তু কেন্দ্র কিন্তু এই প্রশ্নটাই। প্রশ্ন দিতে পারে, কৃষক বিদ্রোহ কি মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ? এই প্রশ্নটি এসেছিল 2014 সালে 12তে। অথবা দিতে পারে, মুঘল পতনে বিদেশি আক্রমণের দায়িত্ব লিখুন। 2013তে, 12তে এসেছিল প্রশ্নটি। মুঘল সাম্রাজ্যের পতনে কৃষি সংকটের ভূমিকা কী ছিল? 2016তে 18 নম্বরের প্রশ্নটি এসেছিল। অথবা আঞ্চলিক রাজ্যগুলির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল আলোচনা করুন। তাহলে এই যে প্রশ্নগুলি, এই সব প্রশ্নগুলির উত্তর কিন্তু একটাই, মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে ঘটেছিল তার বিস্তারিত। তাহলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলাদা আলাদা করে না করে আপনারা একটি প্রশ্নই 18 নম্বরের ক্ষেত্রে পড়ুন, তা হলো মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল তার বিস্তারিত আলোচনা করুন। এই প্রশ্নটির উত্তর লেখার ক্ষেত্রে এই যে অন্যান্য প্রশ্নগুলি পড়লাম সেই প্রশ্নগুলিকে পয়েন্ট করুন এবং সেই পয়েন্টগুলির যে উত্তরটা হবে তা মোটামুটি আপনারা 1 পৃষ্ঠা করে রাখার চেষ্টা করুন, যাতে আলাদা করে দিলেও আপনারা সেই পয়েন্টে গোটাটা লিখে দিলেও বেশ নাম্বার পান।
কাজেই এই একটি প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের পড়াটা অনেকটা সংক্ষিপ্ত হয়ে গেল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল শিখ সংঘর্ষ সম্পর্কে লিখুন, অথবা প্রশ্নটিকে দিতে পারে মুঘল সাম্রাজ্যের পতনে মুঘল শিখ সংঘর্ষ কতখানি দায়ী ছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। এই প্রশ্নটিও নিম্নোক্ত সালগুলিতে 18 অথবা 12তে এসেছে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল যুগে কৃষকদের অবস্থা সম্পর্কে লিখুন। নিম্নোক্ত সালগুলিতে বারবার প্রশ্নটি এসেছে এবং 18, 12 অথবা 7 প্রশ্নটিকে দিয়েছে। আপনারা 18 নম্বরের প্রশ্নের উত্তরের মতন করেই করে রাখবেন। এবার দেখুন, কৃষকদের অবস্থার সঙ্গে কিন্তু আপনারা জুড়ে দিতে পারেন কৃষক বিদ্রোহ। কাজে একসাথে হয়ে গেল, কৃষকদের অবস্থা এবং কৃষক বিদ্রোহ একসাথে পড়ে রাখবেন, তাহলে আলাদা করে দিলেও আপনারা লিখতে পারবেন, একসাথে দিলেও আপনারা লিখতে পারবেন। কারণ অনেক সময় প্রশ্ন তুলে দিতে পারে মুঘল যুগে কৃষকদের অবস্থা এবং কৃষক বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে পড়াটা সংক্ষিপ্ত হয়ে যাবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টাদশ শতকে মুঘল তথা ভারতীয় অর্থনীতির অবস্থা লিখুন। এই প্রশ্নটি নিম্নোক্ত সালগুলিতে 12 অথবা 18তে এসেছে, তাই 18 মতন করেই পড়ে রাখবেন। এবার দেখুন, এই প্রশ্নটি অনেকভাবে কিন্তু আসতে পারে। কীভাবে আসতে পারে? মুঘল যুগে কৃষি এবং বাণিজ্যের ভূমিকা লিখুন মুঘল অর্থনীতি তথা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে, অথবা মুঘল যুগে অর্থনীতিতে বন্দরের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন, অথবা মুঘল অর্থনীতিতে ধনতন্ত্রের বিকাশ এবং মুঘল অর্থনীতিতে বন্দরগুলির ভূমিকা লিখুন, অথবা বস্ত্রশিল্পের ওপর গুরুত্বসহ মুঘল যুগে অকৃষিজাত পণ্যের উৎপাদন এবং অর্থনীতি সম্পর্কে আলোচনা করুন। তাহলে মূল বক্তব্যই কিন্তু মুঘল যুগের অর্থনীতি। যে সম্পূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিকে আপনারা একইভাবে পয়েন্ট করুন এবং সেই পয়েন্টটি একটু বিস্তারিত লিখুন, যাতে আলাদা করে দিলেও আপনারা লিখতে পারেন। তাহলে এভাবেও প্রশ্ন সংখ্যা কিন্তু আমরা কমাতে পারি। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন, শাসক হিসেবে বাবরের মূল্যায়ন করুন, অথবা প্রশ্নটিকে দিতে পারে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কি বাবর, আলোচনা করুন, অথবা দিতে পারে সাম্রাজ্যের স্থপতি নয় বরং একজন ভাগ্যান্বেষী সৈনিক ছিলেন বাবর, বিশ্লেষণ করুন। প্রশ্নটি এই সালগুলিতে 18 অথবা 12তে এসেছে, অতএব 18 নম্বরের মতন করেই আপনারা পড়ে রাখবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাঠা শক্তির উত্থান ও এতে শিবাজির ভূমিকা সম্পর্কে লিখুন। মারাঠা সাম্রাজ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। যদিও দুটি প্রশ্নকে আলাদা আলাদা করে দিয়েছিল, আমি একসাথে করে দিয়েছি যাতে আপনাদের কম পড়তে হয়। পরের প্রশ্নগুলি দেখুন, মুঘল যুগে ভারতীয় সমাজের প্রকৃতি লিখুন, অথবা প্রশ্নটি দিতে পারে মুঘল সমাজে জমিদার ও মধ্যবিত্ত শ্রেণীর আর্থ সামাজিক অবস্থা লিখুন। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন, অথবা প্রশ্নটিকে দিতে পারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার সংঘর্ষের কারণ ও এতে ইংরেজদের সাফল্যের কারণগুলি লিখুন। এই প্রশ্নটি এবং পরের প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকবারই দিয়েছে। খুব ভালো করে এই দুটি প্রশ্নের উত্তর রেডি করে রাখুন। শেষ প্রশ্ন 12 এবং 18 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে শাহজাহানের শাসনকালের ওপর বিশেষ গুরুত্বসহ মুঘল স্থাপত্য ও চিত্রকলার পরিচয় দিন। এই প্রশ্নটিও কিন্তু প্রায় প্রতি বছর দিয়েছে। খুব ভালো করে এই প্রশ্নটিও পড়ে রাখবেন। আমি আপনাদের 3:1 অনুপাতে 18 এবং 12 নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম একসাথে করে, কারণ আপনাদের মোট 12 এবং 18 নম্বর মিলিয়ে 5টি প্রশ্ন লিখতে হয়। আমি প্রশ্ন দিয়েছি আপনাদের 15টি। তবু যদি আপনাদের কাছে মনে হয় অনেকগুলি প্রশ্ন, তাহলে প্রথম দিকের 8টি প্রশ্ন আর এদিকের পলাশীর যুদ্ধ, বাবর এবং প্রাদেশিক শাসন মুঘল যুগে পড়ে রাখুন। এবার চলে যাচ্ছে 7 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন, জাট ও সতনামী বিদ্রোহের বিশেষ উল্লেখ সহ মুঘল যুগে কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করুন। একটু আগে 18 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি বলেছিলাম যে মুঘল যুগের পতনের সঙ্গে কিন্তু এই প্রশ্নটি জড়িত, তাই পতনের সঙ্গেও এই প্রশ্নটি আপনারা 1-1.5 পৃষ্ঠা পয়েন্ট হিসেবে লিখে দিতেও পারেন, তাহলেও কিন্তু আপনাদের 7 নম্বরের প্রশ্ন একেবারে সেই প্রশ্নটির সাথে হয়ে গেল। এরপরের প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতি সম্পর্কে টিকা লিখুন। এই প্রশ্নটিও দেখুন বেশ কয়েকবার এসেছে। তারপরে বালাজি বিশ্বনাথের কৃতিত্বের পরিচয় দিন। এরপর রয়েছে শেরশাহের শাসন ব্যবস্থার মূল কাঠামো ও তার কৃতিত্ব আলোচনা করুন।
পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল শাসক জাহাঙ্গীরের মূল্যায়ন করুন। মুঘল শাসনের নূরজাহানের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, মুঘল আমলে জায়গিরদারি সংকটের উপর একটি প্রবন্ধ লিখুন। এই প্রশ্নটিও কিন্তু আপনারা মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন, কারণ এই প্রশ্নটি 7 নম্বরে আমি দিয়েছি। তাহলে সেই মুঘল সাম্রাজ্যের পতনে যদি আপনারা পয়েন্ট করে দেন এবং পয়েন্টটা মোটামুটি 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা রাখেন বা আর একটু ছোট রাখেন, তাহলেও কিন্তু আপনারা 7 নম্বরের ক্ষেত্রে আলাদা করে পেয়ে যাচ্ছেন মুঘল সাম্রাজ্যের পতনেই এই প্রশ্নটির উত্তর। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ। এই প্রশ্নটিও কিন্তু আপনারা 18 এবং 12 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। কোন প্রশ্নতে? বাবরের মূল্যায়ন। কারণ প্রথম পানিপথের যুদ্ধের উপর নির্ভর করেই কিন্তু বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি রচনা করেছিলেন। কাজেই বাবরের মূল্যায়ন করতে গেলে কিন্তু অবশ্যই প্রথম পানিপথের যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আপনাদের লিখতেই হচ্ছে। তাহলে এই প্রশ্নটির যে উত্তর তা আপনারা বাবরের মূল্যায়নে পেয়ে গেলেন, তাই আলাদা করে আর পড়তে হচ্ছে না। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে দিতে পারে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনার ক্ষেত্রে বৈদেশিক পর্যটকদের বিবরণীগুলি সম্পর্কে আলোচনা করুন, বা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের উপাদান হিসেবে বাবরের স্মৃতিকথার গুরুত্ব লিখুন, অথবা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের উপর লিখিত 2টি গ্রন্থের সম্পর্কে আলোচনা করুন। সব প্রশ্নের মূল মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদান। তাহলে সেই উপাদানের ক্ষেত্রে আপনারা যে প্রশ্নগুলি আলাদা করে বললাম সেই প্রশ্নগুলির পয়েন্ট করে করে দিতে পারেন এবং একটু বিস্তৃত আকারে দিতে পারেন। তাহলেই কিন্তু আপনারা 7 নম্বরের ক্ষেত্রে যদি প্রশ্নগুলি দেয় আলাদা আলাদা করে, তার উত্তরও লিখে দিতে পারবেন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনি তো বললেন বেশ বড় বড় করে পয়েন্টগুলি লিখতে, তাহলে এতগুলি লিখতে তো অনেকগুলি পৃষ্ঠা লিখতে হবে। 18 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই কম করে হলেও 4.5 থেকে 5 পৃষ্ঠা লিখতে হয়, তবেই যদি ভালো নাম্বার পাওয়া যায়। এবং যাদের হাতে স্পিড বেশি তারা মোটামুটি 6 পৃষ্ঠার মতো লিখে দিতে পারে 18 নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। কারণ সাবজেক্টটা কিন্তু ইতিহাস, আর ইতিহাস মানেই অনেক লিখতে হয়। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা সাম্রাজ্যের স্থিতিশীলতা দিয়েছিল। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ, 2018, 16, 10 এবং 9 এসেছে। পরের প্রশ্ন, মুঘল যুগে ভারতের নগরায়নকে কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এরপরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এবং রাজপুত নীতি এবং এদের ফলাফল। ভালো করে এই প্রশ্নটির উত্তর তৈরি করে রাখবেন। এরপর রয়েছে, মুঘল রাষ্ট্রকে একটি ভারতীয় রাষ্ট্র বলা যায়? আলোচনা করুন। এরপর 2টি প্রশ্নকে আমি একসাথে করে দিয়েছি, আপনারা এই 2টি প্রশ্নকে একসাথেই পড়বেন, জাপ্তি ব্যবস্থা ও এশীয় উৎপাদন ব্যবস্থা। যদিও এই 2টি প্রশ্ন আপনারা পেয়ে যাবেন অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতির অবস্থাতেই। যদি আলাদা করে পড়তে চান পড়ে রাখবেন 7 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। জাপ্তি ব্যবস্থা এসেছিল 2017, 14, 13-তে 7-এ এবং 2008-এ 12 নম্বরের ক্ষেত্রে। আর আপনাদের এশীয় উৎপাদন ব্যবস্থা এসেছিল 2016, 18, 13-তে 7-এ। তাহলে এই গেল আপনাদের PGHI এর ফার্স্ট পেপারের সাজেশন। যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।